প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমাদেরকে P2 এর ক্লাসে দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম, তো সেটা নিয়ে অনেকের একটু কনফিউশন তৈরি হয়েছে। তো এই জন্য শুধু হোমওয়ার্কটার উপরে আমি একটা সলিউশন ক্লাস এখানে রেকর্ড করে দিচ্ছি। সো একটা প্রবলেম ছিল এরকম, 1 2 3 4 5 কেজি ওজন। কেজি ওজন বা কেজি ওয়েট হচ্ছে বলের একটা একক। 1 কেজি ওজন বা 1 কেজি ওয়েট মানে হচ্ছে 9.8 নিউটন। এই বলগুলি হচ্ছে কোনো সুষম ষড়ভুজের একটি কৌণিক বিন্দু থেকে যথাক্রমে অপর কৌণিক বিন্দুগুলির দিকে ক্রিয়ারত। তাহলে এদের লব্ধি নির্ণয় করতে হবে। সো এটা আমরা কিভাবে নির্ণয় করব? এটা করার জন্য আমাদের হচ্ছে শেপ লাগবে। আমি এখানে একটা ষড়ভুজ নিয়ে নিচ্ছি, যেহেতু আমাদেরকে সুষম ষড়ভুজের কথা বলা হয়েছে। সো আমি একটা ষড়ভুজ এখানে নিয়ে নিলাম, এটা দিয়ে আমরা এই প্রবলেমটা সলভ করব। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের সেই সুষম ষড়ভুজ। তো এই প্রবলেমটার কিছু অংশ আমি ক্লাসে করিয়ে দিয়েছি, তো সেটা সহ রিপিট করি, তোমাদের অনেকের বুঝতে সুবিধা হবে। সো প্রথমে বলা হয়েছে যে 1 2 3 4 5 কেজি ওজনের বলগুলি সুষম ষড়ভুজের, এটা সুষম ষড়ভুজ, একটি কৌণিক বিন্দু থেকে, মনে করো এটা সেই কৌণিক বিন্দু, এখান থেকে আমরা হচ্ছে শুরু করব। এই একটি কৌণিক বিন্দু থেকে অপর কৌণিক বিন্দুগুলির দিকে ক্রিয়ারত। তার মানে এটা একটা কৌণিক বিন্দু, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এগুলো লব্ধি বের করতে হবে। তো এটা করার জন্য আমরা একটা কাজ করব, প্রথমে লাইনগুলো, এই বলগুলোর যে লাইন অফ অ্যাকশন সেটা আগে এঁকে নিব। তার মানে একটা বল কাজ করবে হচ্ছে এই যে এই কৌণিক বিন্দুর দিকে, এই যে এই বরাবর। আরেকটা কাজ করবে হচ্ছে এই যে এই কৌণিক বিন্দুর দিকে। আরেকটা কাজ করবে হচ্ছে এই যে এই কৌণিক বিন্দুর দিকে। আরেকটা কাজ করবে এই কৌণিক বিন্দুর দিকে। আর লাস্টের একটা কাজ করবে হচ্ছে এই যে এই কৌণিক বিন্দুর দিকে। সো এই বিন্দুগুলোর দিকে এই বলগুলো কাজ করবে, এগুলোর মান যথাক্রমে 1 থেকে 5 পর্যন্ত। তাহলে এইবার আমরা চলো বলগুলোকে এঁকে ফেলি, একটা একটা করে বলগুলোকে এঁকে ফেলি। তাহলে একটা বল হচ্ছে এই যে এইটা, মনে করো 1 একক, এই যে এটা আঁকলাম। তারপরেরটা হচ্ছে 2 একক, আরেকটু বড় করে দিলাম। আরেকটা হচ্ছে 3 একক, আরেকটা 4 একক, যে আরেকটু বড় করে দিলাম। আর আরেকটা মনে করো 5 একক। সো ধরো এইটা, সো এরকম করে দিলাম। এক্স্যাক্টলি প্রপোর্শনেট হওয়ার দরকার নেই, বুঝে গেলেই হলো, কারণ আমাদের বুঝতে পারলেই কাজ করতে পারবো আমরা। তো এখন অ্যাঙ্গেলগুলো দরকার আমাদের। সো একটু খেয়াল করে দেখো, এইটা এই যে এইটুকু একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এটা সুষম ষড়ভুজ, তো ষড়ভুজের সবগুলো বাহু সমান। তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই কোণ আর এই কোণটাও সমান। তো আমরা জানি যে একটা সুষম ষড়ভুজের ভিতরের যে অ্যাঙ্গেলগুলো, এই যে ভিতরের যে অ্যাঙ্গেলগুলো, এগুলো হচ্ছে 120 ডিগ্রি করে, এই যে এগুলো হচ্ছে 120 ডিগ্রি করে। তাহলে এটা যদি 120 হয়, একটা ত্রিভুজের 3 কোণ মিলে কত? 180 ডিগ্রি। তাহলে এখানে 120 চলে গেল, তাহলে আর 60 ডিগ্রি থাকে। তো বাকি এই দুইটা কোণ যদি সমান সমান হয়, তাহলে এটা নিশ্চয়ই 30 30 করে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি। তাহলে এটাও কত হবে? এটাও 30 ডিগ্রি হবে। তাহলে এটা আমরা বুঝলাম। সেম যুক্তিতে তাহলে এইটাও 30 ডিগ্রি হবে, এইটাও 30 ডিগ্রি হবে, কারণ তুমি যদি এই ত্রিভুজটা নিয়ে চিন্তা করো। বাকি রইল কারা? বাকি রইল হচ্ছে এই যে এই ত্রিভুজগুলা। তো এইখানে দেখো একটা মজার জিনিস, সেটা হচ্ছে তুমি এইভাবে চিন্তা করতে পারো যে এইটা 90 ডিগ্রি, আর এখানে হচ্ছে একটা কোণ টোটাল যেটা 120, সেটার মাঝখান দিয়ে আমি দাগ দিলে এটা 60 হয়। তাহলে এটা 90, এটা 60, তাহলে ওইটা 30 হবে। এইভাবেও তুমি চিন্তা করতে পারো যে এটা হচ্ছে 90, এটা হচ্ছে 60, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি হবে। এইভাবে যেমন চিন্তা করা যায়, তেমনি এটাকে অন্য আরেকভাবেও চিন্তা করা যায়। সেটা হচ্ছে আমি যদি চতুর্ভুজের কথা চিন্তা করি, 1 2 3 4, এই চতুর্ভুজের 4টা কোণ মিলে ভিতরে 360 ডিগ্রি হওয়ার কথা। তার মধ্যে এইটা 120, এইটা 120, তাহলে 240 চলে গেল। তাহলে আর কত থাকলো? 120। তার মানে এটা 60 হবে, এইটা 60 হবে। যে এটা 60, এটা তো এখানে দেখো লেখাও আছে। এইটা যদি 60 হয়, তার মধ্যে এইটুকু যদি 30 হয়, বাকিটুকু তো 30 হবেই। তার মানে দুই যুক্তি অনুযায়ী এইটুকু 30। সেই একই যুক্তিতে এই পাশেরটা নিয়ে যদি তুমি চিন্তা করো, তাহলে হচ্ছে এইটাও কত হবে? 30 হবে। তার মানে এই অ্যাঙ্গেলগুলো সবই 30 করে। ব্যাস, এই পর্যন্ত আমাদের চিন্তা ভাবনা আগালাম। এইবার বলের মানগুলো আমি এখানে লিখে দেই। এই বলটার মান 5, এই বলটার মান 4, এটার মান 3, এটার মান 2, এটার মান 1। এখন ধরলাম এই সবগুলো বলের লব্ধি হচ্ছে আর।
তাহলে আর এর যে এক্স অক্ষ বরাবর উপাংশ সেগুলো আমরা কিভাবে পাবো? সবগুলার এক্স অক্ষ বরাবর উপাংশ যোগ করে। তাহলে হচ্ছে আমরা আর এক্স এটা কত লিখতে পারবো দেখি। এই 5 এটার সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে এক্স অক্ষের সাথে যে যত অ্যাঙ্গেল করে সেই অ্যাঙ্গেলের কজ নিলে এক্স অক্ষ বরাবর উপাংশের মানটা পাওয়া যায়। তাহলে এই 5 এর জন্য হচ্ছে আমি লিখতে পারবো 5 cos 0 ডিগ্রি। এরপরে 4 এ যখন যাব, 4 হচ্ছে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, কিন্তু কি ক্লকওয়াইজ, তাহলে -30 লিখলেই হয়ে যাবে। তাহলে হচ্ছে 4 cos -30 ডিগ্রি। তারপরে হচ্ছে আমি যদি হচ্ছে এই যে 4 গেল, এই যে এই 4 গেল, ওয়েট, এই যে এটা হচ্ছে 4, এই যে এটা হচ্ছে আমাদের 4, আর এরপর হচ্ছে 3 কোথায়? এই যে এইখানে। তাহলে 30 30 60, তাহলে আমি লিখতে পারবো হচ্ছে 3 cos -60 ডিগ্রি। তারপর হচ্ছে আমাদের 2 কোথায়? এইখানে। তাহলে হচ্ছে 2 cos -90 ডিগ্রি, 2 cos -90 ডিগ্রি। আর আছে বাকি 1। তো 1 এখানে হচ্ছে একটু জায়গা করে নেই, আমি এটাকে আমি একটু বাম দিকে সরিয়ে নেই, এই। তাহলে 1 এর সাথে কত? এখানে 90 আরো 30, 120। তাহলে হচ্ছে আমি লিখতে পারবো প্লাস 1 cos -120 ডিগ্রিজ, এই। তাহলে এটাকে আমি হচ্ছে এখানে একটু কপি করে রেখে দিলাম, কেন একটু পরেই বুঝতে পারবে। সো এই হচ্ছে আমার ব্যাপার। তাহলে এখানে আমি হচ্ছে আর এক্স এর ভ্যালুটা কত হয় একটু ক্যালকুলেটরে বসিয়ে নিই। তাহলে 5 cos 0 ডিগ্রি মানে তো 5, তারপর হচ্ছে 4 cos -30, তারপর হচ্ছে 3 cos -60, 2 cos 90, এটা লাগবে না কারণ cos 90 তো 0, আর হচ্ছে 1 cos -120। তাহলে 1 cos -120, তাহলে টোটাল আসলো হচ্ছে 9.464। এবার হচ্ছে আর ওয়াই এর মান বের করতে চাই আমি, আর ওয়াই। তাহলে সেটা করার জন্য কি করতে হবে? এই যে এখানে তো লেখাই আছে, আমি হচ্ছে আর এক্সটাকে মুছে দিলাম, তার এদিকে হচ্ছে কস গুলাকে আমি মুছে সবগুলাকে সাইন বানিয়ে দিব। তাহলে হচ্ছে আমি আর ওয়াই পেয়ে যাব। এই জন্য আমি নতুন করে আর লিখলাম না, জাস্ট কস গুলোকে আমরা মুছে সাইন বানিয়ে দিব। তাহলে এই যে সাইন 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 সাইন, তাহলে হচ্ছে আমরা আর ওয়াই এর মান পেয়ে যাব। তাহলে আর ওয়াই ইকুয়ালস কত দাঁড়ায়? 5 sin 0, তাহলে এটা তো 0 হয়ে যাবে। তারপর হচ্ছে 4 sin -30, 4 sin -30, 3 sin -60, 3 sin -60, 2 sin -90, 2 sin -90, আর হচ্ছে 1 sin -120। তাহলে চলে আসলো হচ্ছে -7.46, -7.464। সো আমি একটু হচ্ছে এই হিসাবটা ঠিক আছে কিনা আরেকবার রিচেক করে নেই। তাহলে আমার 5 cos 0 ডিগ্রি, 4 cos -30, 3 cos -60, 2 cos 90 লাগবে না, 1 cos -120, হ্যাঁ ঠিক আছে 9.464। আর ওয়াই যেটা সেটা আমি আবার একটু ক্রস চেক করে নেই। 5 sin 0 লাগবে না, 4 sin -30, 3 sin -60, 2 sin -90, 2 sin -90, 1 sin -120, 1 sin -120। তাহলে হ্যাঁ ঠিক আছে 7.464। তাহলে আর এক্স এবং আর ওয়াই এর ভ্যালু আমি জানি, হ্যাঁ আর এক্স এবং আর ওয়াই পাওয়া গেল। এইবার আমরা এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা এটা একটু ইউজ করি, এখানে ছবিটা এঁকে নেই।
তাহলে এটা যদি আমার এক্স ওয়াই অ্যাক্সিস হয়, এই যে উপরেরটা ওয়াই আর ডানে বামে যেটা সেটা এক্স, তাহলে ও এক্স এর দিকে কত গেল 9 ঘর। তাহলে মনে করো এইটা 9.46, এইটা ওয়াই এর দিকে কত -7.46, তো এই যে এইটা। সো এই যে এইটা হবে হচ্ছে আমার লব্ধি আর এর মান, ঠিক আছে, এটা হচ্ছে লব্ধি আর এর মান। তাহলে এইটুকু হচ্ছে 9.46, এইটুকু হচ্ছে 7.464, মাইনাস দিয়ে দিলাম। তাহলে এই অ্যাঙ্গেলটা আমার দরকার হবে, এই অ্যাঙ্গেলটা আমার দরকার হবে। সো আর এর টোটাল ভ্যালু যদি আমি বের করতে চাই, আর এক্স এবং আর ওয়াই যদি জানি, সো আর এক্স এবং আর ওয়াই তো পরস্পর 90 ডিগ্রি, তাহলে আর এর মান হচ্ছে √r(x² + ry²). এটা ক্যালকুলেটরে বসাই, √9.464² + 7.464², 12.05, এটা হচ্ছে আমার বলের মান, এত কেজি ওয়েট। আর হচ্ছে এই অ্যাঙ্গেলটা লাগবে, তাহলে tan θ = ry/rx। তাহলে ry কত আমাদের এখানে -7.464, এদিকে হচ্ছে 9.464। তাহলে এইখান থেকে θ = tan ইনভার্স করলেই আমরা পেয়ে যাব tan ইনভার্স 7.464 / 9.464, তাহলে -38.26, -38.26 ডিগ্রি, 26 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে এই ক্লকওয়াইজ 38.26 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তো আশা করি এটা সবাই বুঝতে পেরেছো, এটাকে সবাই তোমাদের অ্যান্সারের সাথে মিলিয়ে নাও। তাহলে আমরা পরের প্রবলেমটাতে চলে যাচ্ছি। এটা হ্যালিডে-রেজনিকার একটা প্রবলেম ছিল, এটাও ক্লাসে বলেছিলাম যে তোমরা হোমওয়ার্কটা করবে, এরকম একটা প্রবলেম অলরেডি ক্লাসে সলভ করে দেওয়া ছিল। তো এটা নিয়ে অনেকের কনফিউশন আছে দেখে এটা আমি সলভ করে দিচ্ছি। এখানে d1 d2 d3 হচ্ছে 6 8 5, d1 কোনটা, এই যে এইটা, d2 কোনটা, এইটা, d3 কোনটা, এইটা। সো টোটাল সরণ জানতে চাওয়া হচ্ছে। আর অ্যাঙ্গেলগুলো 40 30 0, অ্যাঙ্গেলগুলো হচ্ছে পরের ছবিতে দেখানো আছে। সো এটা হচ্ছে 40, এটা 30 আর এটা হচ্ছে 0। এটা এক্স অ্যাক্সিসের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে এক্স অ্যাক্সিসের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল বলে এটাকে আমরা এখানে 0 লিখেছি। আর এই যে θ1 হচ্ছে 40, θ2 হচ্ছে 30, θ3 হচ্ছে 0 ডিগ্রি, ব্যাস। সো এইভাবে আমরা আগাবো। আর এই d1 d2 d3 এর মান কত 6 8 5, তাহলে এইটা হচ্ছে এই যে এটার মান হচ্ছে 6, এইটার মান হচ্ছে 8 আর এটার মান হচ্ছে 5। সো এখন আমাকে টোটাল সরণটা বের করতে হবে। এইখানেও এক্স্যাক্টলি সেম জিনিস, যে আমরা ধরে নিলাম টোটাল সরণ আর, তাহলে আর হচ্ছে আমাদের d1 d2 এবং d3 এর যোগফল। তাহলে আর এক্স অক্ষের সাথে যে যত অ্যাঙ্গেল করে তার কস গুলো নিব। তাহলে আমার এখানে নিতে হবে d1 cos θ1। এইবার d2 তে যখন আমি যাব, দেখো d2 থিটা অ্যাঙ্গেল করেছে কিন্তু y অ্যাক্সিসের সাথে, তাহলে x অ্যাক্সিসের সাথে d2 এর অ্যাঙ্গেল কত, x অ্যাক্সিসের সাথে d2 এর অ্যাঙ্গেল কিন্তু ভিন্নটা। এই যে 90 থেকে θ2 বাদ দিলে যা থাকে সেইটা হচ্ছে x অ্যাক্সিসের সাথে ওর অ্যাঙ্গেল। এবং এই অ্যাঙ্গেলটা কেমন, এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, তাই না, এই এদিকে। তাহলে এখানে আমি কি লিখতে পারবো, এখানে আমি লিখতে পারবো হচ্ছে cos -90 - θ2, কারণ 90 - θ2 হচ্ছে এই যে x অক্ষের সাথে ওর অ্যাঙ্গেলের মান, আর এটা যেহেতু হচ্ছে ক্লকওয়াইজ এজন্য আমি মাইনাস দিয়ে দিলাম। লাস্টে হচ্ছে d3 cos 0 ডিগ্রি। এইবার চলো আমরা হচ্ছে ভ্যালুগুলো বসাই। d1 এর ভ্যালু হচ্ছে 6, তাহলে 6 cos, আমাদের অ্যাঙ্গেলটা কত ছিল 40 ডিগ্রি। d2 কত 8 cos, এই θ2 কত 30, তাহলে 90 থেকে 30 গেলে কত থাকে 60, তাহলে এটা যেহেতু ক্লকওয়াইজ তাহলে এখানে আমি লিখব -60। d3 কত, d3 হচ্ছে 5 cos 0 ডিগ্রি মানে 5। তাহলে এইবার ক্যালকুলেটরে বসালে আমি হচ্ছে আর এক্স এর মান পেয়ে যাব। তাহলে 6 cos 40 ডিগ্রি প্লাস 8 cos -60 ডিগ্রি প্লাস 5 ইকুয়ালস হচ্ছে 13.6। আর ওয়াই যেটা, আর ওয়াই হচ্ছে
জাস্ট এখন সাইন বসিয়ে দিব, তাহলে হচ্ছে d1, আমার এখন আর হচ্ছে d1 এইভাবে বসানোর দরকার নেই, আমি ডিরেক্টলি বসিয়ে দিতে পারি। d1 এর ভ্যালু হচ্ছে 6, তাহলে 6 সাইন 40, এই যে এটা দেখে দেখে বসাচ্ছি, 8 সাইন -60, আর 5, এখানে 0 ডিগ্রি ছিল তো, সাইন 0। তাহলে হচ্ছে আমরা আর ওয়াই এর ভ্যালু পেয়ে যাব। তাহলে সেটা কত আসে, 6 সাইন 40 প্লাস 8 সাইন -60 প্লাস 5 সাইন 0। সাইন 0 মানে তো 0, বসানো লাগতো না। তাহলে এখানে চলে আসে হচ্ছে -3.07, -3.07, এরপরে 1 আছে, দরকার নেই। তাহলে একইভাবে এখন যদি আমি আর এর মান বের করতে চাই, তাহলে √r(x² প্লাস ry², তাহলে কত হয়, তাহলে হচ্ছে 13.6 স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 3.07 স্কোয়ার, তাহলে 13.94। হিসাব নিকাশ ঠিক আছে কিনা তোমরা আবার একটু ক্রস চেক দিয়ে নিও। আমি তো বললাম যে কেন এইভাবে জিনিসটা করেছি, অনেকের কনফিউশন ছিল যে এই θ2টা নিয়ে। সো আমি এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল বিবেচনা করছি, তো এই জন্য এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেলটা এখানে নিয়ে এসেছি। সো এটা গেল হচ্ছে এটার মান। এইবার আমরা একটু চিন্তা করি এটা দেখতে আসলে কেমন হবে। সো এক্স অক্ষ বরাবর হচ্ছে 13.6 আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে -3.7, তাহলে এই যে এইটুকু হচ্ছে 13.6 আর এই যে নিচের দিকে এইভাবে যাবে হচ্ছে -3.07। তার মানে হচ্ছে ওর সরণটা দেখতে এইরকম, এই যে এইটা হচ্ছে ওর সরণ, আর এই আর ভেক্টরটা দেখতে এইরকম হবে। তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা থিটা, এটা আমরা বের করব কিভাবে, তাহলে থিটা ইকুয়ালস tan ইনভার্স -3.07 ডিভাইডেড বাই 13.6, তাহলে এটা কত আসে একটু দেখি, tan ইনভার্স -3.07 ডিভাইডেড বাই 13.6, -12.72। তার মানে হচ্ছে এই অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে থাকবে, নিচের দিকে সে 12.72 অ্যাঙ্গেল করে থাকবে। দ্যাটস ইট, আর কিছু না। এইটা হচ্ছে এই প্রবলেমটার সমাধান। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এইটুকু পর্যন্ত থাকুক, আর আগের প্রবলেমটাই একটু যাই। এটা তো ষড়ভুজটা আমি এইখানে এইভাবে নিয়েছিলাম, তাহলে এখানে ফাইনালি যে অ্যাঙ্গেলটা এসছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে আমার অ্যাঙ্গেলটা এসেছিল -38.26, মানে হচ্ছে এখানে 5 আমি এইভাবে ধরেছিলাম এই জন্য। তো কেউ যদি হচ্ছে তুমি পুরো ষড়ভুজটাকে উল্টে ধরো বা ঘুরিয়ে ধরো, তার কিন্তু ওই অনুপাতে অ্যাঙ্গেলটা ডিফারেন্ট আসতে পারে বা হচ্ছে ঘুরিয়ে আসতে পারে। বাট এই সলিউশনটা যদি তুমি ঠিকমতো বুঝে থাকো, তাহলে ওই পার্টটুকু আমার না বলে দিলেও আসলে সমস্যা নেই, তুমি এটা সুন্দর মতো বুঝতে পেরেছো। তাহলে এটা ছিল আমাদের হোমওয়ার্কটার সলিউশন, ঠিক আছে? সো এই হোমওয়ার্কটার সলিউশনটা তোমরা সবাই নিজেদের কাজের সাথে মিলিয়ে নাও। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে P2 লেকচারের যে প্রবলেম সলভিং ক্লাস, সেইটাতে চলে এসেছি। সো এইখানে তোমাদেরকে যে প্রবলেম সেটটা দেওয়া হয়েছে তার মধ্যে কিছু ক্রিটিক্যাল প্রবলেম আমি এখানে সলভ করে দিচ্ছি। আর গ্রুপে তোমাদের যে ফিডব্যাক দেখে বা অ্যাপে যে ফিডব্যাকগুলো দিচ্ছ, সেটা দেখে আমরা প্রয়োজন অনুসারে কখনো কখনো হচ্ছে আরও এক্সট্রা কিছু ক্লাস নেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ। তো এখানে প্রথম প্রবলেমটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে OABC একটি সামান্তরিক, সন্নিহিত বাহু হচ্ছে OA এবং OC। তাহলে এইটুকু দেখার পরেই তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে তুমি একটা সামান্তরিক এঁকে ফেলতে পারবে। তাহলে OA এবং OC এই দুটাকে সন্নিহিত বাহু ধরে, তাহলে এটা মনে করো আমাদের হচ্ছে OA আর এটা মনে করো হচ্ছে আমাদের OC। তাহলে OA আর OC আঁকা হয়ে গেল। এরপরে কি বলা হচ্ছে যে কর্ণ OB, এই যে মাঝখানে একটা কর্ণ আসবে, সেই কর্ণটা হচ্ছে OB। এই OB এর সাথে এই OA এবং OC এরা যথাক্রমে 30 ডিগ্রি আর 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে চলো সেটা করার জন্য আমরা সমান্তরিকটা কমপ্লিট করি আগে। এই সমান্তরাল লাইন দিলাম, এই আমি হচ্ছে চোখের আন্দাজে দেখে প্রথমটার সমান্তরাল লাইন দিলাম, এইটুকু মুছে ফেলি। তাহলে এইবার আমরা হচ্ছে কর্ণটা এঁকে ফেলি, আমাদের যেই কর্ণটা লাগবে সেই কর্ণটা এঁকে ফেলি। কর্ণটা হচ্ছে এই যে মাঝেরটা, এটা হচ্ছে আমাদের কর্ণ। এইবার নামগুলো দিয়ে দেই। তো ধরো নামগুলো, এটা হচ্ছে O বিন্দু, এটা হচ্ছে আমাদের OA, এটা OB, সরি এটা OC, এটা হচ্ছে আমাদের
ও সি, দুঃখিত, এইটা হচ্ছে ওবি লব্ধি। তো আমাদেরকে বলা হচ্ছে যে এই ওবি এর সাথে ও এ এবং ও সি যথাক্রমে 30 আর 40 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে এইটা হচ্ছে 30 ডিগ্রি আর এইটা হচ্ছে 40 ডিগ্রি। আর কি বলা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে ও এ এবং ও সি এর দৈর্ঘ্য কত? তাহলে কর্ণের দৈর্ঘ্য ও বি এটা হচ্ছে 20 সেন্টিমিটার। আমাদেরকে ও এ এবং ও সি এগুলো বের করতে হবে। তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে ভেক্টরের যে সূত্র শিখেছি আমরা, যে আমরা যদি লব্ধির মান জানি তাহলে উপাংশের মান কিভাবে বের করতে হয় সেই সংক্রান্ত সূত্র শিখেছিলাম। তো মনে করো এই ও এ কে আমি পি ভেক্টর ধরলাম, ও সি কে আমি কিউ ভেক্টর ধরলাম, আর ও বিটাকে আর ভেক্টর ধরলাম। মনে আছে আমার পি এর ফর্মুলা কি ছিল? এই যে এই অ্যাঙ্গেলটাকে যদি আমি আলফা ধরি, এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা বিটা ধরি, তাহলে পি এর সাথে আর এর রিলেশন কি ছিল? পি এর সাথে আর এর রিলেশন ছিল হচ্ছে আর সাইন, পি এর সাথে কত অ্যাঙ্গেল করে? আলফা। তাহলে নিতে হবে অন্যটা, এই যে বিটা নিতে হবে, ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, ডিরেক্ট ফর্মুলা। তাহলে আমি যদি এখানে হচ্ছে আর এর ভ্যালু বসাই, আর এর ভ্যালু কত? 20। সাইন বিটার ভ্যালু কত? বিটার ভ্যালু হচ্ছে 40 ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, তাহলে 30 আর 40 অ্যাড করলে হচ্ছে 70। একবারে লিখে ফেললাম। তাহলে এখানে পি এর মান পেয়ে গেলাম, মানটা বের করব আমি এখানে লিখব। আর একইভাবে আমি হচ্ছে কিউ এর মান যখন বের করতে চাইব তখন হচ্ছে আর সাইন কিউ এর সাথে কত অ্যাঙ্গেল করে? আর বিটা। তাহলে এটা না নিয়ে আমাকে আলফাটা নিতে হবে, আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, এটা নিতে হবে। তাহলে আমি এখানে যদি ভ্যালু বসাই, আর এর ভ্যালু হচ্ছে আমাদের 20 আর আলফা হচ্ছে এখানে 30 ডিভাইডেড বাই সাইন 70 ডিগ্রিজ আলফা প্লাস বিটা। তাহলে চলো এবার ভ্যালুগুলো বের করি। তাহলে আমার হাতে ক্যালকুলেটর আছে, আমি ক্যালকুলেটরে বসাচ্ছি। আর হচ্ছে আমাদের 20, এদিকে সাইন 40, এটা হচ্ছে ডিগ্রি মোডে আছে, ডিভাইডেড বাই সাইন 70, সাইন 70। তাহলে এটা 13.68 আসে, 13.68 সেন্টিমিটার। এটাই কিন্তু আমাদের ও এ, তাই না? এই যে ও এ পি যেটা ধরেছি। সিমিলার ওয়েতে এখানে আমার কোথায় চেঞ্জ হয়েছে? উপরে 20 সাইন 30, তার মানে হচ্ছে এইখানে উপরে চেঞ্জ করে দিলেই হবে, বাকি যা কিছু সব ঠিক আছে। 10.64, 10.64 এটাই আসলে আমাদেরকে, এটা হচ্ছে আমাদের ও বি। তাহলে সরি ও সি, ও সি, ও সি। তাহলে এইভাবে ডিরেক্টলি আমরা আমাদের যে বাহুগুলো সেগুলোর ভ্যালু বের করে ফেলতে পারি আমাদের যে উপাংশের ফর্মুলা আছে সেটা দিয়ে। তাহলে এটা হচ্ছে যে কোনো অ্যাঙ্গেলে যে উপাংশগুলো থাকে সেগুলোকে এরকমভাবে ডিরেক্ট ফর্মুলা দিয়ে বের করে ফেলা যায়, এটা আমরা ক্লাসে দেখেছি। এইবার পরের প্রবলেমটায় আসি। দেখো এখানে বলা হচ্ছে একটি বস্তু কণার অবস্থান ভেক্টর আর। অবস্থান ভেক্টরটা কি মনে আছে নিশ্চয়ই? আমরা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থার যে মূলবিন্দু তার সাপেক্ষে একটা কণার অবস্থান যেই ভেক্টর দিয়ে নির্দেশ করতাম সেটাই হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে এই অবস্থান ভেক্টর আরটা ফিক্সড না। দেখো এইটা টি এর একটা ফাংশন। দেখা যাচ্ছে আর ইকুয়ালস 3t স্কোয়ার আই প্লাস 4t স্কোয়ার জে প্লাস 7k, তার মানে টাইমের সাথে সাথে এটা চেঞ্জ হয়। আমাকে জিজ্ঞেস করা হচ্ছে 10 সেকেন্ড পর সরণ কত হবে? 10 সেকেন্ড পর সরণ কত হবে? সো সরণ ভেক্টরটা আমরা কিভাবে বের করি? অবস্থান ভেক্টরের চেঞ্জ, তাই না? তাহলে আমরা সময় গণনার শুরুতে যখন টি ইকুয়ালস 0 সেকেন্ড তখন আর এর ভ্যালু কত একটু দেখি। তখন যেই অবস্থান ভেক্টর সেটাকে আর 0 লিখলাম, তাহলে আমি কি পাবো একটু দেখি। তাহলে 3 ইন্টু 0 স্কোয়ার, 3 ইন্টু 0 স্কোয়ার আই প্লাস 4 ইন্টু 0 স্কোয়ার জে।
প্লাস 7k। তাহলে প্রথম টার্ম সেকেন্ড টার্ম দুইটাই 0 হয়ে যায়, লাস্টে শুধু 7k থাকে, তাই না? তাহলে সময় গণনার শুরুতে ওর অবস্থান ভেক্টর হচ্ছে এইটা। এরপরে 10 সেকেন্ড পরে সরণ কত? তাহলে t ইকুয়ালস 10 যদি আমি বসাই, তাহলে যেই সরণ ভেক্টরটা পাবো এটাকে আর 10 দিয়ে নির্দেশ করলাম। তাহলে এই জায়গায় 3 ইন্টু 10 স্কোয়ার i প্লাস 4 ইন্টু 10 স্কোয়ার j প্লাস 7k। এটাতে তো আর t নাই, তাহলে এটা কত হয়? তাহলে এখানে হচ্ছে 300, আর এখানে হচ্ছে 400, আর এখানে হচ্ছে 7k। তাহলে হচ্ছে 300i প্লাস 400j প্লাস 7k। এখন সরণ ভেক্টর, সরণ s ইকুয়ালস অবস্থান ভেক্টরের পরিবর্তন। তাহলে r10 থেকে r0 এটা আমাদের বিয়োগ করে দিতে হবে। তাহলে r10 থেকে r0 বিয়োগ করে দাও, দুটোর মধ্যে কমন তো শুধু 7k, তাহলে এটা চলে যাবে। তাহলে হচ্ছে 300i প্লাস 400j, এইটাই হচ্ছে আমাদের সরণ। তাহলে এই সরণের যদি আমরা মান বের করতে চাই, তাহলে সিম্পলি রুট ওভার 300 স্কোয়ার প্লাস 400 স্কোয়ার এটা করলেই হয়ে যাবে। তো এটা তো পিথাগোরিয়ান ট্রিপলেট, তোমরা বুঝতেই পারছো যে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত হয়? 5 স্কোয়ার হয়, সরি রুট তো বলে ফেলেছি, 5 হয়। তাহলে এখানে আসলে 500 হবে। তাহলে এই 500 হচ্ছে ওর সরণ। তাহলে 10 সেকেন্ড পরে সরণটা আমরা এইভাবে বের করতে পারবো। তাহলে এখানে টেক অ্যাওয়ে পয়েন্ট কী ছিল বা শেখার বিষয় কী ছিল? সেটা হচ্ছে সরণ যখন বের করতে দিবে তখন তুমি একদম ইনিশিয়ালি ওর অবস্থান ভেক্টর বের করবে, তারপরে ফাইনালি অবস্থান ভেক্টর বের করবে বা পজিশন ভেক্টর বের করবে। এই দুই পজিশন ভেক্টরের পার্থক্যটাই হচ্ছে ওর সরণ ভেক্টর, তাই না? সো এটা আমরা একদম সংজ্ঞাতেই শিখেছিলাম সরণ ভেক্টরের। পরের প্রবলেমে যাই। ও বাবা, প্রবলেমটা অনেক বড়, লম্বা চড়া মনে হচ্ছে, বাট সলিউশনটা হয়তো অনেক ইজিয়ার। উৎকর্ষ ট্রেজার হান্ট 23-এ দুইজন প্রতিযোগী আদিব এবং বখতিয়ারকে একটি লুকানো চাবি খুঁজে বের করতে হবে। ম্যাপে চাবির অবস্থান উল্লেখ করা হলো এভাবে যে উৎকর্ষের স্টুডিও রুম থেকে উত্তরের সাথে 32 ডিগ্রি কোণে পূর্বে। আচ্ছা, তাহলে এই কথা দেখা মাত্র আমরা প্রথমে যেটা করে ফেলতে পারি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম একটু এঁকে ফেলতে পারি। এই যে এইভাবে, এটা হচ্ছে আমাদের উত্তর, এটা দক্ষিণ, এখান থেকে আঁকি, এই যে এটা হচ্ছে আমাদের পূর্ব, আর এটা হচ্ছে পশ্চিম। ওকে, ভালো কথা। তাহলে এইবার চলো হচ্ছে এখানে যা যা বলা সেগুলা কোন দিকে এটা আমরা দেখি। তাহলে প্রথমে হচ্ছে উৎকর্ষের স্টুডিও রুম থেকে উত্তরের সাথে 32 ডিগ্রি কোণে পূর্বে। তাহলে উত্তরের সাথে 32 ডিগ্রি কোণে পূর্বে, এই যে এইটা উত্তরের সাথে 32 ডিগ্রি কোণে পূর্বে গেলাম আমরা। তাহলে এইখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 32 ডিগ্রি, লিখলাম 32 ডিগ্রিজ। আর কতটুকু গেল? 72.4। 72.4, আচ্ছা এটা লিখবো, অসুবিধা নাই। দক্ষিণ পশ্চিম দিকে, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম কোনটা? এটা হচ্ছে দক্ষিণ, এটা পশ্চিম, তাহলে এদিকে গেছে, এদিকে গেছে। তাহলে দক্ষিণ পশ্চিম দিকে হচ্ছে 57.3 মিটার যাবার পর 17.8 মিটার সোজা দক্ষিণে গেল। তাহলে এই যে 32 কথাটা, এটা এখানে লিখলে একটু দেখতে ডিস্টার্ব হবে। আমি এই 32 কথাটা বরং এখান থেকে মুছে দেই, আরেকটু ক্লিয়ারলি মুছার জন্য আমি এটা ইউজ করলাম। দেখো এখানে 32 ডিগ্রি, কিন্তু এরপরে তোমাকে হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে যেতে বলা হয়েছে, তার মানে দক্ষিণ আর পশ্চিম দিকের মাঝামাঝি। এখান থেকে দক্ষিণ পশ্চিম কিভাবে যাওয়া? তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে এইখানে তুমি আবার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমটা ছোট্ট করে এঁকে নাও। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা স্ট্রেট লাইন দিয়ে আঁকি, ছবিটা তাহলে খুব স্পষ্ট করে বোঝা যাবে। এই যে এই এই, তাহলে এর ঠিক মাঝখান দিয়ে এদিকে সে যাবে 57.3 মিটার। তাহলে এটা আমি নীল কালিটা ইউজ করি, এই যে এখান থেকে ঠিক মাঝখান বরাবর, মাঝখান বরাবর, এই যে ঠিক এই দক্ষিণ আর পশ্চিমের মাঝখান বরাবর। মাঝখান বরাবর কি হয়েছে নাকি এটা একটু চেঞ্জ করতে হবে? একটু দেখো তো, আমার মনে হচ্ছে ঠিক মাঝখান বরাবর এখনো হয় নাই, এইবার হচ্ছে মাঝখান বরাবর হয়েছে।
হ্যাঁ এবার ঠিক আছে। তারপর হচ্ছে কোন দিকে যেতে হবে, তারপরে হচ্ছে 17.8 মিটার সোজা দক্ষিণে যেতে হবে। তাহলে 17.8 মিটার সোজা দক্ষিণে যেতে হবে, তার মানে এই যে এরকম দক্ষিণে যেতে হবে এই। সো জিনিসটা একটু দেখতে উইয়ার্ড হয়েছে, আমি এবার ভ্যালুগুলো লিখি। 72.4, 72.4, ওইটা হচ্ছে 57.3, 57.3, আরেকটা হচ্ছে 17.8, 17.8। সো ওই যে ওই অ্যাঙ্গেলটা 32, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 90 মাইনাস 32, মানে 58 হবে আর কি। হ্যাঁ 58, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 58। এটা কেন লিখলাম, কারণ উত্তরের সাথে নর্থের সাথে ইস্টের দিকে হচ্ছে 32, তাহলে এই অ্যাঙ্গেলটা 58 ডিগ্রি। আর এটা তো ওয়েস্ট, এটা আমাদের হচ্ছে সাউথ। তারপরে ও যে সাউথ ওয়েস্টে গেল, তার মানে হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। এই যে হলুদ রঙের দাগ দেওয়া যে অ্যাঙ্গেলটা, এটা 45। তারপরে তো সে সোজা দক্ষিণ দিকেই গেল। তাহলে আমরা অ্যাঙ্গেলগুলো এখন না মোটামুটি জানি। তাহলে এখানে এক্স এর সাথেও 45, ওয়াই এর সাথেও 45, যেহেতু দক্ষিণ পশ্চিম মানে একদম মাঝামাঝি, 90 ডিগ্রির একেবারে মাঝামাঝি। তাহলে এইবার আমরা কিন্তু বের করে ফেলতে পারবো যে কোন দিকে কতটুকু হচ্ছে গেলে আমরা চাবিটাকে পাবো। তাহলে এটা করার জন্য প্রথমে আমি ধরে নেই ফাইনাল যে আমার সরণ, সেই সরণটা হচ্ছে এস। তাহলে সেই এস এর এক্স কম্পোনেন্টটা আমরা কিভাবে পাবো? তাহলে এক্স কম্পোনেন্টের মান পেতে গেলে এখানে যে ভেক্টরগুলো আছে, এই একটা দুইটা তিনটা, এই তিনটার সবগুলারই কি নিতে হবে? এক্স কম্পোনেন্টের মান নিতে হবে, মানে এক্স অক্ষের সাথে যত অ্যাঙ্গেল সেটার কজ নিতে হবে। তাহলে প্রথমে 72.4, তাহলে আমি হচ্ছে এই 72.4 এটা নিলাম। তাহলে এইটা এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল করে? 58 ডিগ্রি। তাহলে নিলাম হচ্ছে কজ 58 ডিগ্রি। তারপরের ভেক্টরটা এটা কত? 57.3, তাহলে এখানে নিলাম 57.3 কজ এটা এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল করে একটু দেখি। এক্স অক্ষ তো এদিক বরাবর, তাই না? আর এটা হচ্ছে এই যে এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে এই 90 আর 45 মিলে 135। কিন্তু এই 135 ক্লকওয়াইজ না, তাহলে আমাকে লিখতে হবে হচ্ছে ক্লকওয়াইজ যেহেতু মাইনাস 135 ডিগ্রি। ফাইনালি হচ্ছে 17.8, 17.8 এটা সোজা নিচের দিকে, তাহলে এক্স অক্ষের সাথে কত? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, যেহেতু ক্লকওয়াইজ মাইনাস 90 লিখতে হবে, তাহলে কজ মাইনাস 90 ডিগ্রি। এই হচ্ছে আমার এস এক্স। এবার আমি ভ্যালু বসাই, 72.4 কজ 58 প্লাস 57.3 কজ মাইনাস 135 প্লাস এইটুকু তো জিরো হয়ে যাবে, আমি বুঝতেই পারছি। তাহলে এখান থেকে চলে আসলো হচ্ছে মাইনাস 2.15, মাইনাস 2.15। এবার সেম ওয়েতে আমরা এস ওয়াই বের করব, শুধু এই কজের জায়গায় কি দিয়ে দিব? সাইন। তাহলে 72.4 সাইন 58 ডিগ্রিজ প্লাস 57.3 কজ, সরি কজ না, আমি নিজেই কজ লিখে ফেলেছি, সাইন 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 মাইনাস 135 ডিগ্রিজ প্লাস 17.8 সাইন মাইনাস 90 ডিগ্রিজ। এইবার ভ্যালু বসাই, তাহলে হচ্ছে 72.4 সাইন 58 প্লাস 57.3 সাইন মাইনাস 135 প্লাস 17.8, 17.8 ছিল না? 17.8 সাইন মাইনাস 90। তাহলে ফাইনালি আমরা পাচ্ছি হচ্ছে এখানে 3.08। তার মানে আমি ছবিটা যেখানে এঁকেছি এটা 72, তো 57 তার চেয়ে আরও ছোট হবে, আর 17 আরেকটু ছোট হবে, যাতে হচ্ছে এটা টোটাল পজিটিভেই থাকে আর কি। সো ছবিটা আমার একটু অন্যরকম হয়েছে, ডাজন্ট ম্যাটার, আমরা ছবিটা জাস্ট রেফারেন্স হিসেবে এঁকেছি 3.08। তাহলে 3.08। তাহলে এস এক্স এবং এস ওয়াই যদি আমরা জানি,
তাহলে এইবার এখান থেকে আমরা একটা ছবি এঁকে নিতে পারবো। তাহলে একটা হচ্ছে -2.15 আর একটা হচ্ছে 3.08। তাহলে আমরা চিন্তা করি এইভাবে, এই যে এক্স ওয়াই বা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এটা আমাদের নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তাহলে কত আসছে আমাদের? এক্সটা আসছে -2.15 আর এটা হচ্ছে 3.08। তাহলে -2.15 মনে করো এইটা, আর 3.08 মনে করো এইটা, এরকম -2.15 3.08। সো আমাদেরকে এখন কি করতে হবে? এখন হচ্ছে অ্যাঙ্গেল বের করতে হবে। তো আমরা যে কোনো একটা অ্যাঙ্গেল বের করতে পারি। মনে করো হচ্ছে এই অ্যাঙ্গেলটা আমি বের করতে চাই নর্থের সাথে, তাহলে এখান থেকে একটা লাইন টানবো। সো এই অ্যাঙ্গেলটা এখন এই জায়গায় আছে। সো আমরা শুধু এই ত্রিভুজটাকে যদি একটু আলাদা করে আঁকি, শুধু এই ত্রিভুজটাকে যদি একটু আলাদা করে এঁকে নিই, এখানে ছোট হয়ে গেছে তো এই জন্য আমি জাস্ট আলাদা করে এঁকে নিচ্ছি। আমার এই অ্যাঙ্গেলটা থিটা উল্লম্বের সাথে। সো এই হাইটটুকু আমার এখানে কত? এই হাইটটুকু হচ্ছে 3.08। অবশ্যই এটা হাইট না, থিটার সাথে তো এটাকেই বেস ধরতে হবে। আর এইটা যতটুকু এটা ততটুকু, এটা হচ্ছে আমাদের 2.15। খালি ভ্যালুটা নিলাম আর কি। এখন কোন কোয়াড্রেন্টে আছে, পজিটিভ না নেগেটিভ, এটা আমার দেখার দরকার নেই, জাস্ট ভ্যালুটা নিলাম। তাহলে এখানে tan থিটা ইকুয়ালস আমি লিখতে পারবো থিটার রেসপেক্টে এটা হচ্ছে হাইট আর এটা হচ্ছে বেস। তাহলে আমি যদি tan ইনভার্স করি, tan ইনভার্স 2.15 ডিভাইডেড বাই 3.08, তাহলে হচ্ছে অলমোস্ট 35 ডিগ্রি আসে, 34.92। ডিগ্রিজ, অলমোস্ট 35 ডিগ্রি আমরা বলতে পারি। তাহলে এটা হচ্ছে নর্থের সাথে 35 ডিগ্রি কোণ করে ওয়েস্টে আছে, নর্থের সাথে 35 ডিগ্রি কোণ করে ওয়েস্টে আছে। এখন আরেকটা জিনিস বাকি, সেটা হচ্ছে এস এর ভ্যালু তো বের করা হয় নাই। তাহলে এস এর যেই ভ্যালু সেটা হচ্ছে রুট ওভার এস এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার। তাহলে সেটা যদি আমি এখানে বের করি, 2.15 স্কোয়ার প্লাস 3.08 স্কোয়ার, তাহলে 3.756 মানে 3.76। তো এইটা হচ্ছে আমার ওই উৎকর্ষের স্টুডিও থেকে চাবিটা কত দূরে এবং এটা হচ্ছে কোন দিকে। তাহলে দিকটা কিভাবে বলবো? 34.92 ডিগ্রিজ ওয়েস্ট অফ নর্থ, অথবা উত্তর দিকের সাথে 34.92 ডিগ্রিজ কোণ করে পশ্চিম দিকে। সো এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। তাহলে এই প্রবলেমটাও গেল, আশা করি বুঝতে পেরেছো। এটা সিম্পল জাস্ট ভেক্টর অ্যাডিশন, আর কিছু না। 4 নম্বরে যাই। এই প্রবলেমটা ইন্টারেস্টিং এবং দেখতে মনে হবে অনেক কঠিন, বাট আসলে এটা অনেক সোজা। জিনিসটা কি বলা হচ্ছে? একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য এ, এবিওডি তল, এবিওডি কোনটা? এই যে এ বি, তারপর হচ্ছে ও ডি, এই যে এই তলটা। তাহলে এই তলটাকে যদি আমি কালার করে দেই তাহলে তুমি বুঝতে পারবে, এই যে এই তলটা হচ্ছে আমার এবিওডি তল। এবিওডি তলের মধ্যবিন্দু হচ্ছে জি, এই যে এখানে হচ্ছে ওর মধ্যবিন্দু, এবিওডি তলের মধ্যবিন্দু এইটা। তো এইখান থেকে কি করতে বলা হয়েছে দেখো, এখান থেকে বলা হয়েছে যে বিইএফও তল, বিইএফও কোনটা? বিইএফও ওই যে ওই পাশেরটা। তো বিইএফও কে যদি আমি কালার করি তাহলে তুমি বুঝতে পারবে তলটা কোনটা, ওই যে ওই পিছনের তলটা, পিছনের যে দেয়ালটা সেটা। এটা হচ্ছে আমাদের বিইএফও তল। ওই তলের মধ্যবিন্দু পর্যন্ত, মধ্যবিন্দুটা হচ্ছে এইচ, ওই তলের মধ্যবিন্দু পর্যন্ত একটা রেখা টানা হলো। তাহলে হচ্ছে এই ভেক্টরটা কত, মানে হচ্ছে জিএইচ ভেক্টরটা যদি আমি বের করতে চাই, আমাদের এই জিএইচ ভেক্টরটা যদি বের করতে চাই সেটা কত হয়। সো এইটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে। তাহলে আমাদেরকে বলা হয়েছে যে একটা বাহু হচ্ছে এ, তাহলে মূলবিন্দু কোনটা? মূলবিন্দু হচ্ছে ওই যে ও, এটা হচ্ছে মূলবিন্দু। তুমি এখন চিন্তা করো জি বিন্দুতে যেতে হলে কি করতে হবে? জি বিন্দুতে যেতে হলে ওডি বরাবর অর্ধেক আসতে হবে, অর্ধেক, কারণ মাঝখানে তো। আবার এখান থেকে উপরের দিকে, তার মানে হচ্ছে ও বি বরাবর এখান থেকে উপরের দিকে হচ্ছে আমাকে অর্ধেক উঠতে হবে।
তাহলে এই বরাবর অর্ধেক আসলাম, এই বরাবর অর্ধেক আসলাম, তাহলেই তো আমি এই তলের মধ্যবিন্দুটা পাবো, তাই না? তাহলে এদিকে যে অর্ধেক আসলাম এটা ও এক্স বরাবর, তাহলে ও এক্স বরাবর অর্ধেক আসলে আমি কতটুকু আগাচ্ছি, সেটা হচ্ছে এ এর অর্ধেক a/2 কোন বরাবর আগাচ্ছি, এক্স বরাবর, তাহলে এটা আমি কি দিব, আই ক্যাপ। এরপর আমাকে কি করতে হয়, উপরে উঠতে হয়। উপরে মানে কি, ও বি, মানে এটা কোন অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। কতটুকু, পুরা বাহুর সমান নাকি অর্ধেক, অর্ধেক, তাহলে তো মধ্যবিন্দুতে পৌঁছাবো। পুরা বাহুর সমান গেলে তো আমরা এই ঘনকের ছাদে পৌঁছে যাব, তো সেটা তো আমরা করব না, অর্ধেক। তাহলে হচ্ছে আরও a/2 আমাকে যেতে হবে উপরের দিকে, এটা কোন অ্যাক্সিস বরাবর, জেড, তাহলে এটা দিতে হবে আমার হচ্ছে কে। তাহলে এইটা হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে আমার জি বিন্দুর অবস্থান ভেক্টর ও জি। তাহলে এটা হচ্ছে আমাদের ও জি ভেক্টর। এটা কি, ও জি ভেক্টর। ও জি ভেক্টরটা হচ্ছে হাফ এ আই ক্যাপ প্লাস হাফ এ কে ক্যাপ। ওকে, ডান। তাহলে একইভাবে আমরা দেখি এইচ বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করতে পারি কিনা। তাহলে ও থেকে এফ বরাবর অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর আমাকে অর্ধেক যেতে হয়, মানে a/2, কারণ প্রতিটা ধার এ। তারপরে উপরের দিকে জেড বরাবর আমাকে আরো হাফ এ যেতে হয়। তাহলে ওয়াই বরাবর যে আমরা গেলাম, তাহলে ও এইচ ভেক্টর এটা বের করার জন্য a/2 জে লাগবে। তারপর উপরের দিকে গিয়েছি, তাহলে a/2 কে এটার জায়গাতেই আছে। এখন আমাকে বের করতে হবে হচ্ছে জি এইচ ভেক্টর। তো একটা ভেক্টর যার শুরুর বিন্দু জি, শেষের বিন্দু এইচ, এটা কি আসলে জি থেকে এইচ পর্যন্ত সরণ ভেক্টর না? তার মানে হচ্ছে ও এইচ ভেক্টর থেকে ও জি ভেক্টর বিয়োগ করতে হবে, এইচ এর অবস্থান ভেক্টর থেকে জি এর অবস্থান ভেক্টর বিয়োগ করতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে ও এইচ মাইনাস ও জি। তাহলে দেখো তো এখানে কমন কোনটা আছে কিনা, হ্যাঁ এটা আছে, এটা কেটে যাবে, আর এটা তো কমন না, তাহলে এটা থেকে যাবে। তাহলে a/2 যদি আমি কমন নেই, তাহলে হচ্ছে জে মাইনাস আই, ব্যাস। এইটাই হচ্ছে আমাদের এই জিএইচ ভেক্টর, যেটাকে আমরা ওএইচ মাইনাস ওজি দিয়ে লিখেছি। তাহলে এটাকে আমি এখানে জিএইচ লিখে দিই, এইটাই তোমার অ্যান্সার। দেখো একদম সিম্পল, কিন্তু জিনিসটা খুবই সিম্পল একটা জিনিস। তাহলে প্রশ্ন দেখে ভরকে যাওয়ার কিছু নেই, মাত্র 2-3 লাইন করলে অ্যান্সারটা বের হয়ে আসে। আশা করি এরকম জিনিস দিলে তোমরা পরীক্ষায় ইনশাল্লাহ পারবে। তারপর হচ্ছে 5 নম্বরে যাই। এটা চমৎকার একটা প্রবলেম। এই প্রবলেমটা হচ্ছে আমরা চাইলে ওই যে উপাংশ দিয়ে করতে পারি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ দিয়ে করতে পারি, সেভাবে প্রবলেম সেটে আমরা করেও দিয়েছি। কিন্তু এইখানে আমরা একটু গ্রাফিক্যালি জিনিসটা দেখতে চাই, কারণ প্রবলেমটা অনেক মজার। দেখো বলা হচ্ছে 1, 2 এবং 3 একক, তিনটা ভেক্টর 1, 2 এবং 3 একক, যাদের দিকগুলো একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলোর ক্রম অনুসারে ক্রিয়া করছে। সমবাহু ত্রিভুজের বাহুগুলোর ক্রম অনুসারে ক্রিয়া করছে। এদের লব্ধি বা রেজাল্টেন্ট প্রথম ভেক্টরের সাথে কত কোণ করবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে প্রথমে যেটা করা উচিত সেটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ আমাদের লাগবে। তাহলে আমরা প্রথমে একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিই। আমরা একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিই, হাতের আন্দাজে আঁকবো যতটুকু হয়। সমবাহু ত্রিভুজ, এই মনে করো এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। এই ঠিক আছে, হাতের আন্দাজে অনুযায়ী ধরলাম, ঠিক আছে। এখন তাহলে সমবাহু ত্রিভুজ যেটা, এটা হচ্ছে আমরা কিছু বিন্দুর নাম দিয়ে দেই। মনে করো হচ্ছে এটা ও এ বি। তো এখন আমাকে এখানে বলা হচ্ছে যে 1, 2 এবং 3 একক, তিনটা ভেক্টর যাদের দিকগুলো সমবাহু ত্রিভুজের বাহুগুলোর ক্রমানুসারে। তাহলে আমি করি কি, এটা ঠিক অর্ধেক নিলাম, হ্যাঁ অর্ধেক নিলাম। অর্ধেক নিয়ে এই বরাবর একটা ভেক্টর আমি এখন আঁকবো। প্রথম ভেক্টরটা আমি ধরো নীলকালি দিয়ে আঁকি। তাহলে এই যে এদিকে এটার মান আমি ধরলাম 1 একক, এটার মান ধরলাম 1 একক। তাহলে এইটা যেহেতু একটা বাহুর অর্ধেক, এই যে একটা বাহুর অর্ধেক নিয়েছি, তার মানে পরের ভেক্টরটা যেটা 2, সেটা পুরো একটা বাহুর সমান হবে। তাহলে এবার এই ভেক্টরটাকে আমি হলুদ কালি দিয়ে আঁকি। তাহলে এই যে আমার আরেকটা ভেক্টর, যেটার মান হওয়া উচিত কত একক, 2 একক। তাহলে এটার মান আমি লিখে দিলাম এইখানে 2। লাস্টে যেই ভেক্টরটা সেটা তাহলে কতটুকু হবে, এটা তো 2, তাহলে আরো 1 বাড়তি থাকবে। তাহলে এইটা আমি হচ্ছে সবুজ কালি দিয়েই আঁকি, খেয়াল করো।
তাহলে এইখান থেকে এই পর্যন্ত তো আসবেই, এসে এই অর্ধেকের সমান আরও সে অগ্রসর হবে, এই যে অর্ধেকের সমান আরও অগ্রসর হচ্ছে, এইটার ভ্যালু হচ্ছে আমাদের 3। তাহলে এটার ভ্যালু আমি এখানে লিখে দিলাম যে 3। এখন সমবাহু ত্রিভুজ ও এ বি এর বাহুগুলো বরাবর সে একই ক্রমে কাজ করছিল, তাহলে এই অ্যাঙ্গেলগুলো কত এটা কিন্তু আমরা জানি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60, এই অ্যাঙ্গেলটাও 60 এবং এই অ্যাঙ্গেলটাও 60। এই তিনটা ভেক্টরের লব্ধিটা তাহলে কোনটা আমরা বহুভুজ সূত্র থেকে বের করতে পারবো, ল অফ পলিগন থেকে। একই ক্রমে যাচ্ছি, একই ক্রমে যাচ্ছি, একই ক্রমে যাচ্ছি, তাহলে এবার একই ক্রমে না হয়ে বিপরীত ক্রমে ফাইনাল যে লাইনটা আমরা টানতে পারবো সেটা হচ্ছে লব্ধি। তাহলে এই যে, আচ্ছা এটা সরল রেখা দিয়ে টানি, এই যে এই লাইনটা টানলাম, এটাই হচ্ছে আমাদের এই 1 2 3 এই তিনটা ভেক্টরের লব্ধি আর, এই তিনটা ভেক্টরের লব্ধি আর, এইটা হচ্ছে আমাদের আর। প্রশ্নে তোমার কাছে জানতে চেয়েছে প্রথম ভেক্টর এই 1 এর সাথে আর এর অ্যাঙ্গেল কত। এটা খুবই সোজা না, কারণ দেখো এইটা হচ্ছে 1, এই যে এই বাহুগুলো প্রত্যেকটা 2 2 করে, তাহলে তার অর্ধেক, এইটা 1 এইটা 1, এটা তো 2 এক বাহুর সমান, এটা 3, তার মানে এখানে 2 আছে এখানে 1 আছে। তাহলে আমি যদি আলাদা করে শুধু এইটুকুকে লিখতে চাই, এই যে এইটুকু, এটা হচ্ছে 1, শুধু এইটুকুকে যদি লিখতে চাই এইটাও 1। এই কথাটার মানে কি, সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান। তুমি এখন দেখো এটা তো 60 ডিগ্রি, এটা 60 মানে এই পাশেরটা কত, এটা যেহেতু স্ট্রেট লাইন এটা হচ্ছে 120 ডিগ্রিজ, তাহলে একটা ত্রিভুজে থাকেই 180 ডিগ্রি, তার মধ্যে 120 চলে গেল, তাহলে আর থেকে 60, তাহলে 60 এই দুই পাশে যদি সমান সমান ভাগ হয়ে যায়, যেহেতু এক এক বাহু এই দুটো সমান সমান হবে, তাহলে এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি। আচ্ছা তোমাকে তো বের করতে বলাই হয়েছে এই একের সাথে এই আর এর অ্যাঙ্গেল, তাই না? তাহলে তুমি এখানে তো ছবিতে দেখেই বুঝে যাচ্ছ সেটা কত, বুঝে যাচ্ছ না? এটা যদি 30 হয় এই পাশের অ্যাঙ্গেলটা কত, এটা 30 হলে এই পাশের অ্যাঙ্গেলটা কত, টোটাল তো 180, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 150 ডিগ্রিজ। শেষ, তোমার অ্যান্সার কিন্তু বের হয়ে গেল। দেখো আমি এই ছবি আঁকা ছাড়া আর কিছু কি করছি না, আর কিন্তু কিছু করি নাই, জাস্ট ছবিটা আঁকছি, তাতেই রেজাল্ট বের হয়ে আসছে। সেম প্রবলেমটা তুমি হচ্ছে উপাংশ দিয়েও করতে পারবা, সেভাবে হচ্ছে শিটে করেও দেওয়া আছে, কিন্তু আমি জাস্ট তোমাকে বলবো যে এরকম তুমি গ্রাফিক্যালি সলভ করতে পারো কিনা, এই ধরনের আইডিয়াগুলো মাথায় নিতে পারো কিনা, সেইটা বেশি করে প্র্যাকটিস করো, তোমার অনেক জটিল জটিল প্রবলেম অনেক সহজে সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এটা আমরা দেখলাম, এটা আমাদের 5 নাম্বার প্রবলেমটা ছিল। নেক্সট প্রবলেমে আমরা যাই। দুইটি বল মসৃণ তলে গতিশীল, বল মানে হচ্ছে গোলাকার বল, স্ফিয়ার, এই ফোর্স বল না, দুইটা মার্বেল মনে করো, মসৃণ তলে গতিশীল, বর্গাকার সমতলের এক প্রান্ত বরাবর তাদের বেগের উপাংশ যথাক্রমে 10√3 এবং 20 মিটার পার সেকেন্ড, আর লম্ব বরাবর তাদের বেগের উপাংশ যথাক্রমে 30 মিটার পার সেকেন্ড এবং 20 মিটার পার সেকেন্ড। তাদের গতির দিকগুলির মধ্যবর্তী কোণ কত? আচ্ছা তাহলে এটা বোঝার জন্য আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা বর্গ নেই, একটা বর্গ নেই, তাহলে সুবিধা হবে। এই যে একটা বর্গ নিলাম, এই বর্গটাকে আমরা একটু বড় করব যাতে হচ্ছে সবাই সুন্দর মতো দেখতে পাও। এই যে এটাকে বড় করলাম, এটা দিয়ে আমরা এখন প্রবলেমটা সলভ করতে পারবো। আমি এটার একটা কপি করে রাখি এখানে, এই যে কপি করে রাখলাম, কাজে লাগবে বলে। প্রথম কথায় আসি, বলা হচ্ছে যে একটা বর্গাকার সমতলের এক প্রান্ত বরাবর তাদের বেগের উপাংশ যথাক্রমে 10√3 আর আরেকটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এবং লম্ব বরাবর বেগের উপাংশ হচ্ছে 30 আর 20। তাহলে প্রথমে এক প্রান্ত বরাবর ধরি, একটা ধার বরাবর, এই ধার বরাবর, মনে করো এই ধার বরাবর বলা হচ্ছে ওদের বেগের উপাংশ। তাহলে প্রথমটার জন্য বেগের উপাংশ একটা ধার বরাবর হচ্ছে 10√3, কত? 10√3, এই যে এইটা। তার মানে প্রথম যেই বলটা, মনে করো সবুজ একটা বল, এই যে সবুজ একটা বল, সো এই বলটার এই দিক বরাবর বেগের যে উপাংশ সেটা হচ্ছে 10
√3 মিটার পার সেকেন্ড। আর অন্য আরেকটা মনে করো নীল রঙের একটা বল, এই যে এটার সেই বর্গের এই একই বর্গ, আমি জাস্ট আলাদা করে এঁকেছি একই বর্গ, এটার একই ধার বরাবর ওর বেগের উপাংশ হচ্ছে 20। তাহলে 10√3 তে কত হয় আগে একটু দেখে নেই। 10√3 এটা হচ্ছে 17, তো তার চেয়ে একটু বড় হবে, ধরলাম এটার চেয়ে একটু বড়, এটার চেয়ে একটু বড়, মনে করো এই পর্যন্ত। তাহলে এই যে এটা হচ্ছে নীল বলটার উপাংশ, কোন দিকে? বর্গের এক ধার বরাবর। এর লম্ব বরাবর তাদের বেগের উপাংশ হচ্ছে 30 আর 20, তাহলে এটা হচ্ছে 30। এটা যদি 10√3 হয় তাহলে প্রায় তার ডাবলের একটু বেশি, না ডাবলের একটু কম, এই পর্যন্ত। এটা সবুজ কালি দিয়ে আঁকি আমি, এই যে এই তো এইটা। তাহলে এই লম্ব বরাবর সবুজ বলটার বেগের উপাংশ হচ্ছে 30 আর অন্যটার হচ্ছে 20, তার মানে এটা সমান হবে এরকম। তাহলে এটা নীল কালি দিয়ে আঁকি, এই 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 এটা হচ্ছে 20। তার মানে বুঝতে পারছো আমাদের যে সবুজ বলটা, সেই সবুজ মার্বেলটা কোন বরাবর যাচ্ছে? আসলে সবুজ মার্বেলটা অ্যাকচুয়ালি যাচ্ছে এই যে এই দিক বরাবর। আমি একটু স্ট্রেট লাইনটা ইউজ করি, এই যে এই দিক বরাবর। এটা হচ্ছে আমাদের সবুজ বলের বেগ। তাহলে এটাকে তুমি চাইলে v1 নাম দিতে পারো। আর দেখে এখন আমাকে বলো নীল বলটা কোন বরাবর যাচ্ছে? এই যে এই বরাবর যাচ্ছে, এই বরাবর হচ্ছে আমাদের নীল বলটা যাচ্ছে। সো এটাকে আমরা নাম দিতে পারি হচ্ছে v2। আমাকে আসলে বের করতে হবে এর গতির দিকগুলির মধ্যবর্তী কোণ, v1 আর v2 এর মধ্যবর্তী কোণ। এটা এখন খুব ইজিলি বের করা যাবে। তুমি একটু চিন্তা করে দেখো, এইখানে যে অ্যাঙ্গেলটা θ1, এটা তুমি কিভাবে বের করবা? tan θ1 ইকুয়ালস, এটার রেসপেক্টে লম্ব কোনটা? 30, আর ভূমি বা বেস কোনটা? 10√3। তাহলে 30 ডিভাইডেড বাই 10√3। তাহলে এখান থেকে আমাদের θ1 বের হয়ে যাবে। তাহলে θ1 বের করি, tan ইনভার্স 30 ডিভাইডেড বাই 10√3, 60 ডিগ্রি চলে আসলো। আর পরেরটাতে যদি বের করি, এখানে এটা যদি হচ্ছে আমাদের θ2 হয়, তাহলে tan θ2 ইকুয়ালস 20/20। ও এটা তো 20/20, মানে tan ইনভার্স 1 করলে θ2 আসলে 45 ডিগ্রি পাবো আমরা, তাই না? তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে ফাইনালি জিনিসটা আসলে দেখতে কেমন হবে জানো? ওই জন্য আমি হচ্ছে ওই যে থার্ড আরেকটা নিয়েছিলাম, সো এটাকে একটু কপি করে নিই। এই যে আসলে জিনিসটা দেখতে কেমন সেটা একটা ছবিতে দেখাই। আর এটাকে একটু কপি করে নেই, এই যে এইরকম জিনিসটা আসলে দেখতে এইরকম। তাহলে একটা মার্বেল এদিক বরাবর যাচ্ছে, একটা মার্বেল এদিক বরাবর যাচ্ছে। তাহলে তুমি এখন বলো, একটার অ্যাঙ্গেল যদি 60 হয় আর একটার অ্যাঙ্গেল যদি 45 হয়, এই যে এইটা যদি 60 হয় আর এইটা যদি 45 হয়, তাহলে এই মাঝের অ্যাঙ্গেলটা কত? মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে 60 মাইনাস 45, তার মানে হচ্ছে 15 ডিগ্রি। এই 15 ডিগ্রি হচ্ছে এদের গতির দিকগুলার মধ্যবর্তী কোণ। আশা করি প্রবলেমটা সুন্দর মতো বুঝতে পেরেছো। তাহলে এটা গেল। এরপরে আমরা পরের প্রবলেমে আসি। দেখো বলা হচ্ছে চিত্রে দেখানো তিনটা ভেক্টরের লব্ধি শূন্য। তিনটা ভেক্টর কোনটা? এই যে এখানে মনে করো ও বিন্দু দিলাম, ও এ, ও বি, ও সি, এই তিনটার হচ্ছে লব্ধি শূন্য। কিন্তু এখানে আমাকে বের করতে হবে কি? বলা হচ্ছে ও বি এবং ও সি ভেক্টরের মান কত, এটা বের করতে বলা হচ্ছে। তাহলে ও বি এর মান লাগবে, ও সি এর মান লাগবে, ম্যাগনিটিউড। এইখানে এ এর মানটা দেওয়া আছে, ও এ এটার মান হচ্ছে 5। আরেকটা জিনিস দেওয়া আছে, এই যে 45 ডিগ্রি, ডিগ্রিটা দেওয়া দরকার ছিল, এই যে ডিগ্রি 45 ডিগ্রি হচ্ছে এই ও সি এর অ্যাঙ্গেল। কার সাথে? নেগেটিভ এক্স অ্যাক্সিসের সাথে। তাহলে এইখান থেকে আমরা বের করতে পারবো যে ও বি এবং ও সি ভেক্টরের মান কত। কিভাবে? চলো আমরা একটু সুন্দরভাবে হিসাব নিকাশ করি। প্রথমে একটু চিন্তা করো এরা শূন্য হতে পারে কিভাবে।
তার মানে হচ্ছে শূন্য হওয়ার জন্য যে কোনো দুইটা লব্ধি তৃতীয়টার কি হওয়া লাগে, বিপরীত ভেক্টর হওয়া লাগে। তাহলে একটু এইভাবে চিন্তা করি, এই ও এ এটা কোন দিকে, জাস্ট নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে। তাহলে ও বি এবং ও সি এর ওয়াই উপাংশ হবে ও এর ওয়াই উপাংশের সমান এবং বিপরীত, তাই না? তাহলে এটা কত, 5। তাহলে এই দুইটার ওয়াই উপাংশ মিলে কত হতে হবে, 5 হতে হবে। কোন দিকে, উপরের দিকে, তাই না? সো এইভাবে করা যায়। অথবা আমরা আরও একটা কাজ করতে পারি, এদেরকে হচ্ছে আইজে কে তে ভাগ করে ফেলতে পারি। অনেকভাবে এটা করা যায়, আমি একটু চিন্তা করি যে কিভাবে করলে তোমাদের জন্য সুবিধা। একটা হচ্ছে ডিরেক্টলি আমি প্রথমে যেটা বললাম সরাসরি উপাংশ ধরে করতে পারি, অথবা আইজে কে ধরেও করতে পারি, দুইটাই ইন্টারেস্টিং। চলো দুইভাবেই একটু চিন্তা করে দেখি। প্রথমে হচ্ছে উপাংশ ধরে চিন্তা করি। এই যে এখান থেকে একটা লাইন টানলাম, এখান থেকে একটা লাইন টানলাম। তাহলে এই যে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে ও সি cos 45। আর এইটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে ও সি sin 45। এইটা এখন এই যে ভেঙে ফেললাম ওসি কে, ওসি cos 45 ওসি sin 45 এ, এখন আর এই ওসি এর কথা চিন্তা করলে কিন্তু হবে না, কারণ এটাকে ভেঙে আমি দুইটা বানিয়ে ফেলেছি। তাহলে দুইটা বানিয়ে ফেলার পর এখন কি হয়েছে, এদের লব্ধি শূন্য। সেটা কিন্তু একভাবেই হতে পারে, যদি ডানেরটা সমান বামেরটা হয় তাহলে এই দুইটা কাটাকাটি হয়ে গেল, এবং উপরেরটা সমান নিচেরটা হয় তাহলে এই দুইটা কাটাকাটি হয়ে গেল, তাই না? এইভাবেই তো আমরা হচ্ছে উপাংশগুলো নিলাম। তাহলে দেখো তো আমি এই জিনিস লিখতে পারি কিনা, নিচের দিকে হচ্ছে 5 আর উপরের দিকে হচ্ছে ও সি sin 45, এই দুইটার মান সমান। কারণ তা না হলে তো উপরে নিচে ব্যালেন্স হবে না, উপরে নিচে তো এই দুইজন ছাড়া আর কেউ নাই, তার মানে ওদের দুজন সমান হইতেই হবে, তাইলে শূন্য হবে এই দুইটা মিলে। তাহলে এইখান থেকে ও সি এর ভ্যালু বের হয়ে যায়। ও সি ইকুয়ালস হচ্ছে 5 ডিভাইডেড বাই সাইন 45, 5 ডিভাইডেড বাই সাইন 45 ডিগ্রি, এইটা বলা যায়। ওকে, গেল এইটা। সো এখান থেকে হচ্ছে ওসি এর ভ্যালু বের হয়ে যায়। তাহলে আমি ওসি এর ভ্যালুটা কত বের করব, 5 ডিভাইডেড বাই সাইন 45, 7.071, 7.071। এইবার আসি ডানে বামেরটায়। ডান দিকে হচ্ছে ওবি, বাম দিকে হচ্ছে ওসি cos 45। এই দুইটা সমান না হলে তো শূন্য হবে না দুইজনে মিলে, তাই না? তার মানে হচ্ছে ও বি ইকুয়ালস ও সি cos 45। এখন ও বি এর মান আমরা জানি না, কিন্তু ও সি এর মান আমরা একটু আগেই বের করেছি 7.071, সেইখানে হচ্ছে cos 45 আমি বসিয়ে দিলাম। তাহলে 7.071 ইন্টু cos 45 চলে আসলো 5, এক্স্যাক্টলি 5। তাহলে 5 চলে আসলো, তার মানে ওবি এর ভ্যালুটাও আসলে 5। ওবি এর ভ্যালু কত, 5, এইটাই, আর কিছু না। তাহলে ওবি এর ভ্যালুটাও আমরা পেয়ে গেলাম 5। তাহলে ওবি আর ওসি এটা কিন্তু বের হয়ে গেল, এদের মান কত। আচ্ছা, এবার বলেছিলাম আইজে কে দিয়ে চিন্তা করা যায়। আমরা ওবি কে চিন্তা করতে পারি হচ্ছে ওবি ইন্টু, মানে ওবি একটা মানটা তো জাস্ট ওবি দিয়ে লেখা যায়, মানে ওবি ভেক্টরের মান আমরা কি দিয়ে লিখি, ওবি দিয়ে লিখি, তাই না? সো এটাকে লেখা যায় ওবি আই, এটাকে কি লেখা যায়, ও এ মাইনাস জে। আর এখানে ওসি cos 45 ইন্টু জে, আর হচ্ছে ওসি সাইন 45 ইন্টু জে, আর এটা হচ্ছে ওসি cos 45 ইন্টু মাইনাস আই। এই সবগুলোকে যোগ করলে কত পাওয়া যাবে, শূন্য পাওয়া যাবে। সেখান থেকেও আসলে সেম জিনিসটাই আসতো। তাহলে আমি ওই জিনিসটা জাস্ট লিখে দেই, এটার বিস্তারিত করানো দরকার নাই। আমি এটাকে হচ্ছে ছোট করি, এই পুরো জিনিসটাকে একটু ছোট করে দেই, একটু ছোট করে দেই, এই ছোট করে দিলাম, আশা করি এখনো দেখতে পাবে। এবার ওই অল্টারনেট মেথডটা লিখি, অল্টারনেট মেথড। ওই যে ওবি, এটাকে আমরা লিখলাম হচ্ছে ওবি আই ক্যাপ। এই যে ও এ, এটাকে লিখলাম আমরা হচ্ছে ও এ ইন্টু মাইনাস জে ক্যাপ। কেন মাইনাস জে ক্যাপ, কেন? বিকজ এটা হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে। তারপরে কি লিখতে হবে, তারপরে হচ্ছে এই যে এইটুকু কত, ওসি সাইন 45 কোন দিকে, ওয়াই এর দিকে। তাহলে হচ্ছে ও সি
sin 45 জে, আর ওসি cos 45 কোন দিকে, মাইনাস এক্স এর দিকে, ওসি cos 45 মাইনাস আই। ব্যাস, এই পুরাটা মিলে কত হয়, সবগুলো বলের লব্ধি কত, শূন্য, এটা বলা হচ্ছে। তাহলে এইখান থেকে শূন্য কিভাবে হয়, তার মানে আই এর সহগগুলো যোগ করলে শূন্য পাবো আলাদা করে, এবং জে এর সহগগুলো যোগ করলে আলাদা করে শূন্য পাবো, তাছাড়াও তো এটা শূন্য হওয়া সম্ভব না, তাই না? তাহলে হচ্ছে আই এর সহগ কে কে, আই এর সহগ হচ্ছে ও বি, এবং ওই পাশে আই এর সহগ হচ্ছে, ওদিকে মাইনাস আই আছে তো, তাহলে আই এর সহগ হচ্ছে মাইনাস ওসি, মাইনাস ওসি কজ 45 ডিগ্রি, প্লাস এখানে জায়গা নেই দেখে নিচে লিখতেছি জের সহগ, জের সহগ কে কে, এখানে জের সহগ হচ্ছে মাইনাস ও এ, জের সহগ কে কে এখানে ও সি সাইন 45, ও সি সাইন 45, এই পুরাটা হচ্ছে 0। তাহলে এটা তখনই সম্ভব যখন আই এর সহগ 0, জে এর সহগ 0, তা না হলে আই জে যোগ করে তুমি হচ্ছে 0 বানাতে পারছো না। তাহলে আলাদা করে আমাকে বলতে হবে ও বি মাইনাস ও সি কজ 45 ইকুয়াল 0, এটা আমাদের একটা। আরেকটা হচ্ছে এইখান থেকে মাইনাস ও এ প্লাস ও সি সাইন 45 ইকুয়ালস 0, এটা হচ্ছে আমাদের দুইটা। তো এই দুটাকে সলভ করলে ভ্যালু বের হয়ে যাবে। তার মধ্যে ও এর ভ্যালু দেওয়া আছে, ও এ হচ্ছে 5, এখানে 5 বসাও, তাহলে 2 নাম্বারটা থেকে ওসি পাবা, আর সেই ওসির থেকে এখানে বসিয়ে দিলে ওবি পাবা, একই রেজাল্ট আসবে, এক্স্যাক্টলি সেম জিনিসটাই আসবে। তো এটা দেখালাম কেন, কারণ এইটা এই অঙ্কে আমাদের আসলে এত গুরুত্বপূর্ণ ছিল না, এই অঙ্কে হচ্ছে এইভাবে সলভ করলে বরং আরো সহজ, কিন্তু এইটা পরবর্তীতে গিয়ে যখন আমি নিউটনিয়ান মেকানিক্স পড়বো, ভরবেগ নিয়ে আলোচনা করব, বল নিয়ে আলোচনা করব, তখন আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। এই জন্য আমরা এইভাবে একটু দেখিয়ে দিলাম জিনিসটা কেমন হয়। তাহলে গেল এইটা। সো এইটুকু পর্যন্ত আমরা এখন সলভ করে দিলাম। তো এই প্রবলেম সেটে বাকি আরও কিছু প্রবলেম আছে P2 এর, সেগুলো তোমরা একটু নিজেরা করার চেষ্টা করো, সলিউশনগুলো দেখো, একবার না পারলে দুইবার ট্রাই করো, ফ্রেন্ডদের সাথে কথা বলো, সবাই শেয়ার করো, করে করে চিন্তা ভাবনা করো। একেবারেই একান্তই যদি হচ্ছে বুঝতে না পারো, আটকে যাও, তখন আমাকে হচ্ছে জানাও গ্রুপে কিংবা হচ্ছে অ্যাপের কিউএনএতে জানাও, জানালে হচ্ছে আমরা সেটারও ইনশাল্লাহ ব্যবস্থা করে দিব। তাহলে এইটুকু পর্যন্ত থাকুক, তোমরা দরকার হলে প্রবলেমগুলো আবার একবার দেখে নাও। তাহলে আবার দেখা হবে পরের ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।